আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সমকোণ ত্রিভুজের প্রতিটি বাহুর নাম এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত এটা সমকোণী ত্রিভুজের উপরে কাজ হয়। তাহলে আমরা প্রথমেই সমকোণ ত্রিভুজটা আঁকি। এখানে সমকোণ ত্রিভুজ আঁকলাম, আর এখানে আমি লিখি এটা বিকোণ, তার মানে এটা 90 ডিগ্রি। এই প্রতীক দেখে বুঝতে পারবো আমাদের এই কোণটা হচ্ছে বিকোণটা 90 ডিগ্রি। এই প্রতীক দেখে বুঝতে পারবো এটা 90 ডিগ্রি। আচ্ছা, তো আমরা ত্রিকোণমিতিক ছয়টা অনুপাতে প্রথমটা লিখে আমরা সাইন অফ, আমরা এখানে জানি যে বিকোণটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির বিপরীত পাশে বাহুটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। তো আমরা এখানে লিখে রাখি এটা হচ্ছে অতিভুজ। এটা কি? অতিভুজ। তাহলে বিকোণের বিপরীত পাশের বাহুটা হচ্ছে অতিভুজ। আর বাকি দুইটা বাহুর নাম নির্ভর করে আমি কোন কোনটা নিব সেটা। এখন আমি কোন কোনটা নিব সেটা আমি সাইন থিটা কস থিটা এটা দেখে বুঝবো কিভাবে যে এটা কোন কোনটা আমি ত্রিভুজ থেকে ধরবো। তো আমরা এখানে লেখা থাকবে সাইন অফ এ, সাইন অফ এ, তার মানে এই ত্রিভুজ থেকে আমরা এ কোণটাকে বোঝাচ্ছি। এখানে যেমন লেখা আছে সাইন অফ এ, আমরা এই যে কোণটা লেখা এ কোণ, এইটা দেখে বুঝতে পারবো এই ত্রিভুজ থেকে আমাদেরকে এ কোণটাকে বুঝিয়েছে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি বিপরীত পাশে অতিভুজ বলে। বাকি দুইটা বাহুর মান নাম নির্ভর করে হচ্ছে এই দুইটা কোণের মধ্যে কোন কোণটাকে ধরবো তার উপর। যেহেতু এখানে আমরা লিখছি সাইন অফ এ, তাহলে আমরা এখানে এ কোণকে নির্দেশ করতেছি। যদি আমি এ কোণকে নির্দেশ করি তাহলে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে যে দুইটা বাহু থাকে তাদের নামটা আমি জানি। তাহলে কিভাবে জানবো এটা? এ কোণের বিপরীত পাশে বাহুটাকে আমরা বলি হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে বিপরীত বাহু। তাহলে এ কোণের বিপরীত পাশে বাহুকে আমরা বলবো হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমি এখানে লিখতে পারি এখানে বিসি সমান হচ্ছে বিপরীত বাহু। এটা কি? বিপরীত বাহু। কিসের ক্ষেত্রে? কোণ এ এর জন্য, কোণ এ এর ক্ষেত্রে, কোণ এ এর ক্ষেত্রে। যেহেতু আমাকে সাইন থিটা সাইন অফ এ এটার জন্য আমরা বুঝছি যে এই ত্রিভুজ থেকে আমরা এ কোণটাকে নির্দেশ করতেছি। তাহলে আর আমরা জানি এ কোণ তৈরি হইতে দুইটা সরলরেখা লাগে। তার মধ্যে এখানে লেখা আছে একটা এবি আর একটা কত এসি। তো এই তদ্রূপ এ কোণটা উৎপন্ন হইতে আমার দুইটা বাহু লাগছে এখানে, একটা হচ্ছে এবি বাহু আর একটা হচ্ছে এসি বাহু। এই ত্রিভুজের এই বাহু দুইটারও দুইটা নাম আছে। তাহলে এ কোণ উৎপন্ন হইতে আমার দুইটা বাহু লাগবে, আর তার মধ্যে একটা বাহুর নাম আমি জানি, সেটা হচ্ছে অতিভুজ। তাহলে বাকি যে বাহুটা বাকি থাকবে তাকে আমরা বলবো সন্নিহিত বাহু, যেটাকে আমরা ভূমি বলে জানি। তো আমরা এটাকে লিখবো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। যদি আমি আরেকবার আলোচনা করি, এখানে বলছি যে এ কোণ হইতে দুইটা বাহু লাগবে, যেমন এবি বাহু আর একটা এসি বাহু। তাহলে এ কোণের সাথে দুইটা বাহু আছে এখানে, একটা এসি বাহু আর একটা এবি বাহু। এসি বাহুর নাম আমি জানি অতিভুজ। তাহলে এ কোণ হইতে যেহেতু দুইটা বাহু লাগে, তার একটা বাহু যদি নাম অতিভুজ হয় তাহলে আরেকটা বাহুকে আমরা বলবো সন্নিহিত বাহু। তাহলে আমি এখানে লিখতে পারি, আমি এখানে লিখবো হচ্ছে এবি হচ্ছে সন্নিহিত বাহু। আমি এখানে লিখবো এবি সমান হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আর যেহেতু বিকোণ 90 ডিগ্রি, তাই তার বিপরীত পাশে বাহুকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। তার এসি সমান হচ্ছে অতিভুজ, এসি সমান হচ্ছে অতিভুজ। এটা আমরা লিখতে পারি এখান থেকে। এ কোণের ক্ষেত্রে বিসি হচ্ছে বিপরীত বাহু, এবি হচ্ছে সন্নিহিত বাহু, এসি হচ্ছে অতিভুজ। তো এবার দেখবো সাইন অফ এ সমান কি লেখা যায়। আমি যেখানে আলোচনা করি সাইন অফ এ, সাইন অফ এ এটা হচ্ছে বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু ভাগ অতিভুজ, বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ। আমরা লিখতে পারি সাইন অফ এ সমান এই ত্রিভুজ ক্ষেত্রে
সাইন অফ এ বিপরীত বাহু ভাগ কত অতিভুজ। এটা তাহলে সাইন থিটা লেখার বাহুর ক্ষেত্রে অনুপাত, এই দুইটা বাহুর অনুপাত, একটা হচ্ছে বিপরীত বাহু এবং অতিভুজ, এই দুটো অনুপাত করলে আমরা সাইনে পাই বিপরীত বাহু ভাগ অতিভুজ, বিপরীত বাহু ভাগ অতিভুজ। তারপর আমরা লিখবো cos অফ থিটা, cos অফ এ এখানে লিখবো, এটাকে লিখবো হচ্ছে আমরা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, ভাগ হচ্ছে অতিভুজ। এবার যদি আমরা আলোচনা করি এই দুইটা অনুপাতের মধ্যে সাইন অফ এ আর cos অফ এ, এই দুইটা অনুপাতের মধ্যে একটা জিনিসের মিল আছে, সেটা হচ্ছে দুটোর ক্ষেত্রে অতিভুজটা নিচে। আমি এভাবে মনে রাখতে পারি সাইন অফ এ এবং cos অফ এ উভয়ের ক্ষেত্রে অতিভুজ থাকবে নিচে। তাহলে আমরা সাইন এবং cos এর মধ্যে একটা মিল কি খুঁজে পাই, মিল খুঁজে পাই অতিভুজ হচ্ছে নিচে, cos এর ক্ষেত্রে অতিভুজ নিচে আর sin এর ক্ষেত্রে অতিভুজ নিচে। এবার sin এ লিখি আমরা বিপরীত বাহু আর cos এর ক্ষেত্রে লিখি সন্নিহিত বাহু। এই দুটো মনে রাখতে পারলি আমরা sin এবং cos এ মনে রাখতে পারি। তো আমি যদি একটু এখান থেকে বলি, এই কোণের ক্ষেত্রে আমি লিখছি, এখানে যদি আমি তালিকা লিখি, বিপরীত বাহুকে আমরা 1 নম্বরে বলি, সন্নিহিত বাহুকে আমরা 2 নম্বরে বলি। আবার বলি, বিপরীত বাহুকে আমরা 1 নম্বরে বলি, যদি একটু তালিকা তৈরি করি এখানে, তাহলে সন্নিহিত বাহুকে আমরা 2 নম্বরে বলি। আর আমরা বলার ক্ষেত্রেও সাইনকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই 1 নম্বরের তালিকা বলি, আর cos কে আমরা 2 নম্বর তালিকায় বলি। এখন সাইন এবং cos এর মধ্যে একটা মিল আছে, অতিভুজ নিচে থাকবে দুটো ক্ষেত্রেই। তাহলে কোনটায় বিপরীত বাহু হবে, কোনটা সন্নিহিত বাহু হবে, এইটা আমাদের বিষয়। যেহেতু সাইনকে আমরা আগে বলি, cos কে আমরা পরে বলি, এখানে যদি আমি তাকাই, বিপরীত বাহুকে আমি আগে বলি, সন্নিহিত বাহুকে আমি পরে বলি, তো এর সাথে একটু মিল রেখে আমি বলতে পারি যে সাইন এর সাথে যদি আগে বলি তাহলে বিপরীত বাহুকে আগে বলি, সাইনের ক্ষেত্রে বিপরীত বাহু হবে উপরে, আর cos ক্ষেত্রে তো আমরা 2 নম্বরে বলি, আর এখানেও সন্নিহিত বাহুকে যদি 2 নম্বরে বলি, তাহলে এটাও 2 নাম্বার, এটাও 2 নাম্বার। তালিকা যদি তৈরি করে আমরা বলার চেষ্টা করি, তাহলে এখানে আমরা সন্নিহিত বাহু। তাহলে বুঝতে পারলাম সাইন এবং cos এর মধ্যে দুটো মিল আছে, একটা হচ্ছে অতিভুজ নিচে এবং cos এর ক্ষেত্রে কি অতিভুজটা নিচে। এবং আমরা কোণের ক্ষেত্রে বাহু যখন বলি, তখন বিপরীত বাহুটাকে আমরা স্বভাবতই আগে বলি, cosটাকে স্বভাবতই সন্নিহিত বাহুকে স্বভাবতই 2 নম্বরে বলি। তদ্রূপ আমরা সাইনকে কিন্তু বলার ক্ষেত্রে আগে বলি, cos কে কিন্তু বলার ক্ষেত্রে পরে বলি। তো এই তালিকা তৈরি করার ক্ষেত্রে বলার সুবিধার্থে যদি আমরা আগে বলি, তাহলে সাইন এর সাথে বিপরীত বাহু আমরা আগে বলি, তাহলে সাইনের ক্ষেত্রে বিপরীত বাহু মিলছে। এবার cos এর ক্ষেত্রে যদি cos আমরা 2 নম্বরে বলি, sin এর পরে বলি, তাহলে এখানে আমরা সন্নিহিত বাহুকে 2 নম্বরে বলি, তাই আমরা মনে রাখতে পারি। তাহলে sin এর ক্ষেত্রে বিপরীত বাহু উপরে এবং cos এর ক্ষেত্রে সন্নিহিত বাহু উপরে। এবার যদি আমরা বলি tan of a, তাহলে এটা হয় এরকম tan of a, tan of a। আমি cos থেকে অতিভুজ বাদ দিয়ে দিই, sin থেকে অতিভুজটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। আমি যদি বলি cos থেকে অতিভুজটা বাদ দিয়ে দিলাম, sin থেকে অতিভুজটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। তাহলে tan কে আমরা লিখতে পারি এরকম বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমরা ছন্দের মাধ্যমে না বলেও আমরা সহজে কিন্তু এভাবে মনে রাখতে পারি sin এর ক্ষেত্রে কি হবে, cos এর ক্ষেত্রে কি হবে এবং tan এর ক্ষেত্রে কি হবে। এই তিনটাকে যদি আমি আরেকবার রিভিউ করি, তাহলে আসে sin আমরা 1 নম্বরে বলি, cos 2 নম্বরে বলি, tan 3 নম্বরে বলি। এটা আমরা বলার সুবিধার্থে বলি। বাহুর ক্ষেত্রে বিপরীত বাহু আমরা আগে বলি, সন্নিহিত বাহুর ক্ষেত্রে 2 নম্বরে বলি। এই নাম মিল রেখে sin যেহেতু আগে বলি, বিপরীত বাহু আগে বলি, তাই sin এর সাথে বিপরীত বাহু এখানে আসবে। cos যেহেতু আমি 2 নম্বরে বলি, সন্নিহিত বাহু যেহেতু আমি 2 নম্বরে বলি, তাহলে cos এর এখানে সন্নিহিত বাহু আসবে। আর দুটার মধ্যে মিল কি ছিল, অতিভুজটা মিল ছিল, এটা অতিভুজটা মিল ছিল, আর এখানে কি ছিল অতিভুজটা মিল ছিল। তাহলে মনে রাখার ক্ষেত্রে আমরা বলতে পারি তালিকা তৈরি করার মাধ্যমে। আর যদি দুটো থেকে আমি অতিভুজটা বাদ দিয়ে দেই, sin থেকে অতিভুজ বাদ দিই এবং cos থেকে যদি আমি অতিভুজ বাদ দেই, তাহলে কি থাকে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। তাহলে আমরা tan এর ক্ষেত্রে লিখতে পারি বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে তিনটার মধ্যে আমরা দেখতে পাই sin এবং cos এ অতিভুজ আছে,
ট্যানের ক্ষেত্রে কোনো অতিভুজ নেই। সাইন এবং কজের ক্ষেত্রে অতিভুজ দুটোর ক্ষেত্রে নিচে, সাইনের ক্ষেত্রে বিপরীত বাহু উপরে এবং কজের ক্ষেত্রে সন্নিহিত বাহু উপরে। আমরা এইভাবেও এটাকে ছন্দের মাধ্যমে না পড়েও আমরা এইভাবে এটাকে সহজে মনে রাখতে পারি। এবার বাকি তিনটা কথা যদি আমি চিন্তা করি, এখানে আমরা যদি অতিভুজ দেখি, এটা অতিভুজ, এটা অতিভুজ। এবার বাকি তিনটা যে ছিল আমাদের, সে তিনটা কথা আমি বলি এখানে, তাহলে এটা হয়, আমরা জানি পৃথিবীতে প্রতিটি জিনিসের একটা শত্রুপক্ষ থাকে, অর্থাৎ বিপরীত কিছু থাকে। এখানেও কিন্তু সাইনের একটা বিপরীত আছে, সে হচ্ছে কোসেক, কজের একটা বিপরীত আছে, সে হচ্ছে সেক, এবং ট্যানের একটা বিপরীত আছে, সে হচ্ছে কট। এটা পৃথিবীর একটা ধর্ম, প্রত্যেকটা জিনিসেরই একটা অপোজিট কিছু থাকে, বিপরীত কিছু থাকে। ভালো হলে তার একটা খারাপ দিক থাকে, অথবা কোনো না কোনো ভাবে তার একটা বিপরীত কিছু থাকে। এটা পৃথিবীর একটা নেচার। এই ক্ষেত্রে আমরা এটা মিল রেখে বলতে পারি সাইনের বিপরীত হচ্ছে কোসেক। আমরা এখানে বলবো সাইনের বিপরীত কোনটা? কোসেক অফ এ। আর কজের বিপরীত হচ্ছে সেক অফ এ। ট্যানের বিপরীত হচ্ছে কট অফ এ। সাইনের বিপরীত যদি কোসেক এ হয়, তাহলে এটা উল্টে যাবে, অতিভুজটা উপরে হবে, বিপরীত বাহুটা নিচে হবে। তাহলে আমরা এখানে লিখবো কোসেকের ক্ষেত্রে অতিভুজটা লিখবো আমরা উপরে, অতিভুজটাকে আমরা লিখবো হচ্ছে উপরে, আর বিপরীত বাহুকে আমরা লিখবো হচ্ছে নিচে। এটা হচ্ছে কোসেক, সাইনের উল্টা। কোসেক হচ্ছে সাইনের উল্টা। এবার আমরা সেক চিন্তা করি, সেক, সেক হচ্ছে কসের উল্টা। এখানে আমরা বলছিলাম অতিভুজ হচ্ছে নিচে, কিন্তু সেকের ক্ষেত্রে অতিভুজটা হবে উপরে। আমি এখানে লিখবো হচ্ছে অতিভুজ, অতিভুজ ভাগ হচ্ছে, আমরা এখানে লিখবো হচ্ছে সন্নিহিত বাহু। অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, এটা কজের ক্ষেত্রে। আর কট হচ্ছে ট্যানের উল্টা, তাহলে আমরা এটাকে উল্টায় বলি সন্নিহিত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু ভাগ হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু, সন্নিহিত বাহু ভাগ বিপরীত। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এগুলো বুঝতে পারলাম। এবার যদি বাহুর সাথে একটু মিল রেখে আমরা বলার চেষ্টা করি, তাহলে আমি একটু লিখে দেখাচ্ছি এগুলোকে। আমি জানি সাইন অফ এ সমান বিপরীত বাহু ভাগ কত? বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু ভাগ অতিভুজ। এখানে বিপরীত বাহু তার মানে কি? বিসি। আমি এখানে লিখতে পারি বিসি, আর অতিভুজ লিখতে পারি হচ্ছে এসি। এভাবে তা আমরা কস সমান লিখতে পারি কজ অফ এ। আমরা জানি সন্নিহিত বাহু ভাগ হচ্ছে, সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ। সন্নিহিত বাহু কোনটা? তাহলে আমরা এখানে লিখবো এ বি, সন্নিহিত বাহু হচ্ছে এ বি, আর অতিভুজ হচ্ছে এসি। ট্যানের ক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যান অফ এ সমান, আমি এখানে লিখতে পারি বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু, বিপরীত বাহু, বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। বিপরীত বাহু হচ্ছে বিসি, সন্নিহিত বাহু হচ্ছে এবি। আমরা এবার কোসেক এটার উল্টা, কজ সেক হচ্ছে এটার উল্টা, আর কট হচ্ছে এটার উল্টা। আচ্ছা, এবার আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের অন দিয়ে সূত্র আমরা তিনটা পাই। ত্রিকোণমিতিক সূত্রের অন দিয়ে আমরা এখানে থিটা লিখি, সাইন অফ সাইন স্কয়ার থিটা প্লাস কত কজ স্কয়ার থিটা সমান হচ্ছে অন। এটা আমরা লিখি, এটা আমরা এখানে লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটাকে আমরা লিখি 1। আর এটা এখানে জানিয়েছি আমরা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে 1। আর এটা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1।
আচ্ছা, তো এখান থেকে আমরা এটা ঘুরে লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই পাশে cos প্লাস ছিল, ওই পাশে সমীকরণের ওই পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে। এটা একবার লিখতে পারি, আর একবার লিখতে পারি আমরা এখান থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আমার যদি দরকার হয় cos স্কয়ার থিটা, আমি এখানে cos স্কয়ার থিটা লিখে এটাকে লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা গেল। এখান থেকে যদি আমি দেখি এটাকে লেখা যায়, বা ধরি আমার কোসেক স্কয়ার থিটা মান দরকার হবে, তখন কটটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। এখানে তো মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস, আমি এখানে লিখবো কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা। এটা লেখা যায়। আবার আমার যদি এটা দরকার হয় কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান, আমার যদি কট স্কয়ারের মান দরকার হয়, তাহলে আমি কি করব, এখানে মাইনাস থাকার কারণে আমি কট স্কয়ারটাকে এখানে না রেখে আমি কটকে ওই পাশে নিয়ে যেতে পারি। তো আমি এখানে লিখতে পারি এরকম কোসেক স্কয়ার থিটা 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস হবে, আর কটটাকে আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে কট স্কয়ার থিটা। এবার আমরা এটাকে ঘুরাই লিখি, তাহলে কট স্কয়ার থিটা এটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। আমরা এটাকে এভাবে লিখতে পারি মাইনাস 1। তাহলে আমার যদি কট স্কয়ার থিটা দরকার হয়, তাহলে প্রথমে এটা মাইনাস থাকার কারণে এখানে না রেখে আমরা ওই পাশে নিয়ে গেছি, তাহলে এটা মাইনাস ছিল, এখানে আসলে প্লাস হয়ে গেল। এবার প্রতিসাম্য বিধি অনুযায়ী আমি এটাকে যদি ঘুরাইয়া লিখি, তাহলে সবগুলো ঘুরাই, যদি আমি এটাকে যদি আমি এরকম ঘুরাই লিখি, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এটাকে বলা হয় প্রতিসাম্য। আমার ক্লাস 7 এ এটা লেখা আছে, 7 এর বইতে, যেটাকে যদি সব যদি ঘুরাই লিখি, তাহলে আমরা এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। সিমিলারলি আমরা এখানে লিখি sec স্কয়ার থিটা, এখানে লিখতে পারি যে আমার যদি sec স্কয়ার থিটা মান দরকার হয়, আমি এটা লিখতে পারি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার যদি আমার tan স্কয়ারের মান দরকার হয়, তাহলে আমি কিভাবে লিখব, এটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এটাকে আমি লিখতে পারি এরকম, 1টাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যাবে, tanটাকে আমরা এই পাশে নিয়ে আসি। এবার এটাকে আমরা ঘুরাই লিখি, তা ঘুরাই লিখলে এরকম হয় tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এটা থেকে তিনটা সূত্র লিখতে পারি। এটাকে 1 নাম্বার দিতে পারি, এটাকে আমরা 2 নাম্বার দিতে পারি, আর এটাকে আমরা 3 নাম্বার দিতে পারি। তো এইটা মনে রাখলে আমরা সমাধানের নিয়ম অনুযায়ী এটা করলে আমরা এগুলো পাবো। এটাকে আমরা 1 নাম্বার বলতে পারি, এটাকে আমরা 2 নাম্বার বলতে পারি, আর এটাকে আমরা 3 নাম্বার বলতে পারি। এটাকে 1 নাম্বার বলতে পারি, এটাকে 2 নাম্বার বলতে পারি, আর এটাকে আমরা 3 নাম্বার বলতে পারি। তবে উপরটা মনে রাখতে পারলে আমরা সমাধান করার নিয়ম অনুযায়ী ঘুরাই ফেরাইয়া যেদিকে যেটা লাগবে এদিক সেদিক করে আমরা একটা অপরটার মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে যদি দেখি আমার কি কি সূত্র লাগে এই অধ্যায়ে, আর কি কি সূত্র লাগে আমরা যেটা আলোচনা করি, তাহলে আমরা জানি এখানে দেখা যায় এরকম tan থিটা সমান লেখা যাবে sin of থিটা ভাগ হচ্ছে cos of থিটা। আমরা যদি লিখি cot of থিটা, তাহলে এখানে লেখা যায় cos of থিটা ভাগ হচ্ছে sin of থিটা। আমি যদি আবার cot লিখি, cot of থিটা সমান 1 বাই tan of থিটা, এটা লেখা যায়। আমি যদি আবার লিখি cosec, লেখা যাবে cosec থিটা সমান 1 ভাগ sin of থিটা, এটা লেখা যায়। এবার যদি লিখি sec of থিটা, এটাকে লেখা যায় 1 বাই cos of থিটা, 1 বাই sin of থিটা, 1 বাই cos of থিটা। মোটামুটি এই সূত্রগুলো জানলে আমরা এই অধ্যায়ের 9.1 এর অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট ভিডিওতে আমরা এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, অঙ্কের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।